জানাই গুড মর্নিং। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা সাইট সিন করার জন্য। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। আমাদের সাইট সিন করার জন্য কিন্তু অলরেডি গাড়ি চলে এসছে। তো আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। আর তোমাদেরকে আবার সমুদ্রের যে ব্রিজের যে এখন সকালবেলা যে দৃশ্যটা তোমাদেরকে একটু তুলে ধরবো তোমাদেরকে। চলো। সো বন্ধুরা, ভাগ্না আমার সাথে আছে। ভাবলাম গাড়ি ছাড়া একটু টাইম আছে, সকলে এখনও পর্যন্ত আসেনি। ভাবলাম আমরা সমুদ্রের একটু ব্রিজ থেকে ঘুরে আসি। আর এখন বাজে 8:30। দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিউটা আছে। আর এখানে কিন্তু অলরেডি অনেক দোকান ফোকান বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জাল গোছাবার কাজ কিন্তু চলছে। যেহেতু আমরা বেলা থেকে গেছিলাম, তো মাছ ধরা আমরা দেখতে পারিনি। তো তোমরা যদি বন্ধুরা আসো, ভোরবেলার দিকে যদি আসতে পারো, তো সমুদ্র থেকে মাছ তোলা এবং বিক্রি করা এখানে দেখতে পারবে। আর এই এত দুর্গন্ধ যে কি বলবো, মানে পেটের ভাত উঠে আসবে, এতটাই গন্ধ। সো বন্ধুরা, ফাইনালি সকলে গাড়িতে উঠে পড়েছে। এখন যাব সাইট সিন করতে। প্রথমেই যাব চন্দ্রকোনার ব্রিজ, তোমাদেরকে সেটা দেখাবো। আর এই সুন্দর পথ ধরে আমরা কিন্তু কোনারক মন্দির এবং চন্দ্রকোনা ব্রিজের দিকে এগিয়ে চললাম। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরবো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে চন্দ্রকোনা ব্রিজে, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদিন আসছে, আমার মা আছে পেছনে, আর জামাইবাবু বোন আছে পেছনে। তো দেখতে পাচ্ছ ফুল মস্তি হচ্ছে, কিন্তু গানটা আমি দিতে পারলাম না, কেন কপিরাইট চলে আসবে। তো আমাদের নীলাদ্রি ল্যালপক এই যে দেখতে পাচ্ছ সিটি মারছে। তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা নেমে পড়বো। আমরা এখন আছি চন্দ্রকোনা ব্রিজে। তো এখন বাজে 9:05। তো দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ লাগছে, তোমাদের একটা ঘুরিয়ে দেখিয়ে দিই। সব গাড়ি এখানে কিন্তু দাঁড়াচ্ছে, চন্দ্রকোনা ব্রিজের সামনে কিন্তু সব গাড়ি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে ব্রিজ সামনে, এই ব্রিজে কিন্তু সমস্ত গাড়ি দাঁড়াচ্ছে। তোমরাও এলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্রথমে গাড়ি থামবে, তারপরে কিন্তু কোনারকের মন্দিরের উদ্দেশ্যে যাবে। তো দেখতে পাচ্ছ একে একে সকলে নামছে এখানে কিছু। সো বন্ধুরা, এই হচ্ছে চন্দ্রকোনা ব্রিজ, ঠিক আছে। তো এখানে অনেকটা পরিবেশটা শান্ত, দেখতে পাচ্ছ তোমরা, বেশি লোকজন আসেনি, ঠিক আছে। হয়তো বেলার দিকে হয়তো আসতে পারে, বাট এখন কিন্তু 9টার কাছাকাছি বাজে, এখন পুরোপুরি ফাঁকাই, দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর। আর এই হচ্ছে সামনে রোড চলে গেছে। তো ব্রিজে ঘোরাবার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন রকমের গাড়ি আছে। তো আমি একবার দাদাকে জিজ্ঞাসা করবো যে দাদা কত করে মাথা পিছু নেন। তো দাদা বললো 200 টাকা করে। তো বন্ধুরা বুঝতে পারছো, 200 টাকা করে মাথা পিছু গাড়ি একবার ঘোরাবে, তোমায় 200 টাকা করে নেবে। চন্দ্রভাগা ব্রিজে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট। তো বন্ধুরা, আমাদের এই গাড়ি কোনারকের মন্দিরের সামনে দাঁড়ালো। আর এখন টিফিন করবো, অপোজিটেই এখানে টিফিন কর্নার আছে, এখানে টিফিন করবো। টিফিন করার পর যাবো। মেন মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। তো সেইখান থেকে তোমাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে প্রথমে। আর মন্দিরে যাওয়ার পথে কিন্তু পড়বে বাঁদিকে একটা ছোট মিউজিয়াম, যেখানে বড় মন্দিরের যে ডেমো সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেখানে কিছুক্ষণ কাটিয়ে ফটোশ্যুট করে ভিডিও করে চলে যাব মন্দিরে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখানে পাথর কেটে কেটে মূর্তি এবং যে চাকা যে বলে কোনারকের যে চাকা, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে ছোট ডেমোর মাধ্যমে। তোমরা প্রথমে এটা দেখে নেবে, দেখে নেবার পর কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গেলে কিন্তু কোনারকের মন্দির দেখতে পাবে তোমরা।
তো বন্ধুরা, এই মন্দিরটির একটি অবিশ্বাস্য এবং রোমাঞ্চক ঘটনা আছে, সেটি তোমাদেরকে সংক্ষেপে আমি বলবো। এই মন্দিরটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। 1238 সালে কলিঙ্গর রাজা নরসিংহ দেব 12 একর জমির উপরে 1200 শ্রমিকের সাহায্যে 12 বছরের মধ্যে এই অদ্ভুত মন্দিরটি তৈরি করে। এবার এই মন্দিরটা কেন তৈরি করে সেটা তোমাদেরকে বন্ধু একটু জানাই। ভগবান কৃষ্ণের পুত্র কাম্বা কোনো এক অভিশাপে কুষ্ঠরোগে শিকার হয়ে পড়েছিলেন। তখন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দ্রভাগা নদীর তীরে 12 বছর সূর্যদেবের আরাধনা করেন। সূর্যদেব সেই আরাধনায় খুশি হয়ে তার কুষ্ঠরোগ ভালো করে দেন। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই নরসিংহদেব সূর্য মন্দির প্রতিস্থাপন করেন। এই সূর্য মন্দিরটি সূর্যদেবের যেমন 7টি ঘোড়ায় টানছে, এই মন্দিরটিও ঠিক তেমনই 7টি ঘোড়ায় টানছে। এই মন্দিরের চারিপাশে টোটাল 24টা চাকা আছে, যার মধ্যে 2টি চাকা 24 ঘন্টায় কিন্তু সময় নির্ধারণ করতে সক্ষম। এই মন্দিরের আরও একটি রহস্য হলো, এই মন্দিরে কোনো রকম দেবদেবীর পুজো হয় না। মন্দিরে বাস্তুদেবের পুত্র মন্দিরে প্রতিস্থাপনের দিনে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এর কারণ হিসাবে ব্যাখ্যা দেওয়া হয় যে রাজা আদেশ দিয়েছিল নির্মাণের জন্য 1200 শ্রমিক কাজ করবে, কিন্তু মন্দিরের চূড়াটিকে অনেক চেষ্টার পরেও বাসুদেব সঠিক জায়গায় বসাতে পারছিল না। তখন বাসুদেবের ছেলে এটিকে সঠিক জায়গায় বসায়, কিন্তু বাসুদেবের ছেলের ভয় ছিল যে রাজামশাই তো বলেছে 1200 শ্রমিক লাগাতে। যখন রাজামশাই জানতে পারবে যে 1200 শ্রমিকের পরও আর একজন এক্সট্রা শ্রমিক কাজ করেছে, তখন এই 1200 শ্রমিককে মৃত্যুদণ্ড দেবে। সেই ভয়ে কিন্তু বাসুদেবের ছেলে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দেয় এবং তারপর থেকে এই মন্দির চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি ধবলগিরিতে। ধবলগিরি যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে তোমাদের ড্রাইভারকে পেমেন্ট করতে হবে, বা ওইখান থেকে বাস বুক করে তবেই কিন্তু এই উঁচু ঢালের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে। তো যাই হোক, ওইখান থেকে কিন্তু একটুখানিরই পথ। তো আমরা এক্সট্রা 500 টাকা করে পেমেন্ট করেছিলাম ড্রাইভারকে। তো ড্রাইভার মশাই সেখানে নিয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। ধবলগিরি যাওয়ার আগে কিন্তু একটা এরকম ছোট্ট মন্দির পড়বে, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু পাহাড়ের উপরেই অবস্থান করেছে। এখানে গণপতি বাপ্পা মূর্তি আছে। তো এইখানে পুজো দিলাম, পুজো দিয়ে একটু টাইম কাটিয়ে তারপরে আমরা নেক্সট চলে গেলাম ধবলগিরিতে। হ্যাঁ, ওকে সেই ওয়েতে সাউথের সব ঠাকুর। তো বন্ধু, আমরা এখন আছি ধবলগিরিতে, আর এটা হচ্ছে ধবলগিরি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু গৌতম বুদ্ধের এবং অশোকের জীবনী কাহিনী ডেমোর মাধ্যমে, ছোট ছোট ছবির মাধ্যমে তুলে ধরেছে। তোমরা যদি এর সম্বন্ধে একটু নলেজ থাকে তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা।
কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে 1 লাখের উপরে মানুষ মারা যায় এবং 1.5 লাখ মানুষ আহত হয় এবং সেই দয়া নদীর জল কিন্তু রক্তে লাল হয়ে যায়। সেই সমস্ত দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই শান্তিস্তূপটি প্রতিস্থাপন করেন। এটি হলো একটি শান্তিস্তূপ, যেটিকে আমরা বর্তমানে ধবলগিরি বলে জানি। अपने पास তো বন্ধুরা, আমরা এখন আছি উদয়গিরি খণ্ডগিরি। তো উদয়গিরির সামনে থেকে কিন্তু টিকিট সংগ্রহ করে নিতে হবে। তো টিকিট সংগ্রহ করে নিলাম প্রথমে। তো নেবার পর ভিতরে এন্টার করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব হাইটে উঠতে হবে আমাদেরকে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখাবো। চলো। দাঁড়িয়ে পড়ো। ও আর বন্ধুরা, এভাবে কিন্তু ধাপ কেটে কেটে কিন্তু রাস্তা করা আছে। সেই ধাপ কেটে কেটে কিন্তু আমাদের উপরে উঠতে হচ্ছে। একটা হচ্ছে সিঁড়ি করা আছে, কোথাও সিঁড়ি করা আছে, কোথাও সিঁড়ি করা নেই, কিন্তু তোমাদেরকে খুব সাবধানে উঠতে হবে। একটু যদি পা স্লিপ করে কিন্তু তাহলে কিন্তু দম পটাশ হয়ে যাবে। আর আমরা একদম টপে চলে এসেছি। আর টপে এসে দেখতে পাচ্ছ পুরো খণ্ডগিরিতে ওখানে দেখতে পাচ্ছি ওই যে মন্দির, ওটা হচ্ছে খণ্ডগিরি। ওটাতেও যাবো আমরা। প্রথমে উদয়গিরিতে এসেছি। তো উদয়গিরি থেকে ঠিক পুরো পুরো একদম শহরটাকে পুরো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে যদি দেখায় এদিকটায় দেখো, পুরো বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একদম অনেকটা হাইট, প্রায় পুরো সমস্ত শহরটাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে খণ্ডগিরি। এখানেও কিন্তু এই সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু উঠতে হবে। আমি বলবো যারা একটু বয়স্ক মানুষ বা পায়ে ব্যথা আছে, চলতে সমস্যা আছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে না আসাই ভালো। এখানে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে কিন্তু অনেক গুহা তৈরি করা আছে। আগে যে সাধু ফাধু যে ছিল, যে মনীষীরা আরে ছিল, তারা কিন্তু এখানে বসে নিলিবিলিতে কিন্তু ধ্যান তপস্যা করতো, দেখতে পাচ্ছ। আর কিন্তু এইখানে আবার সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। উপরে উঠলে দেখতে পাই মন্দির, যেটা তোমাদেরকে আমি খণ্ডগিরি থেকে দেখাচ্ছিলাম। তো এখানে কিন্তু এই যে খণ্ডগিরি, আমরা এখন এসেছি উদয়গিরিতে, কিন্তু এরকম দেখাচ্ছে। এখানেও কিন্তু অনেকটা উঁচুতে, এখান থেকেও কিন্তু পুরো শহরটাকে তোমরা দেখতে পাচ্ছ। আর এই পাশেই কিন্তু মন্দির আছে, তোমাদেরকে যদি একটু দেখাই। আর এখানে কিন্তু খুব রিস্ক। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, বয়স্ক মানুষদের এখানে আসার জন্য আমি প্রেফার করছি না, কেন খুবই রিস্ক। ঠিক আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই মন্দিরগুলো দেখতে পাচ্ছ একদম টপে অবস্থান করছে। যেটি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।